এই যে সম্মেলনটা, এই সম্মেলনটা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। আমি তো জাতিসংঘকে ফলো করি মিনিমাম একেবারে 30 বছর থেকে ফলো করি আমি জাতিসংঘকে, একদম জেনে শুনে বুঝে। এবং এই বাংলাদেশে যখন নারী নীতি যখন পাশ হয়, সে সময় একটা আর্টিকেল লিখেছিলাম, তখন জাতিসংঘের সমস্ত রিপোর্টগুলো আমি একসাথে করার চেষ্টা করেছি। আজ থেকে 30 বছর আগে কোপেনহেগেনে একটা সম্মেলন হয়েছিল, যে ফার্স্ট ওয়ার্ল্ড সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। এবং এর আগে কায়রো সম্মেলন মেয়েদের জন্য, মহিলাদের। এরপরে বেজিং সম্মেলন, বেজিং +5, এবং সেখানে তারা একটা প্রোগ্রাম অফ অ্যাকশন তারা ঘোষণা করেছিল। এই সবগুলো নিয়ে আমি একটা রিপোর্ট করেছিলাম, এটা আজকে থেকে আরো অনেক আগে। এবং এই আওয়ামী লীগের আমলে যে আমার লেখাগুলো ছেপেছিল, আমার বিভিন্ন আর্টিকেলগুলো বিভিন্ন পত্রপত্রিকায়, এখানে নারী নীতি নিয়ে গবেষণা করতে গিয়ে জাতিসংঘের যে ভয়ঙ্কর এজেন্ডা, এই সম্পর্কে আমি তুলে ধরেছি। আমার এখন ইন্টারেস্টের বিষয়টা ছিল যে কাতার মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে যার মোটামুটি একটু মন্দের ভালো অবস্থা রয়েছে, তারা কিভাবে জাতিসংঘকে ফাংশন করে, এটা একটা আমার দেখার বিষয় ছিল। আমি শুধু সম্মেলন যাইনি, আমি কাতারে আলহামদুলিল্লাহ আমার বাবার কল্যাণে ওনার একটা অবস্থান রয়েছে। আমার গত 1-1.5 বছর আগে ওখানকার ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে দাওয়াত প্রাপ্ত হয়ে তিনি সরকারি গেস্ট হিসেবে তিনি গিয়েছিলেন, এবং সেখানে অনেকগুলো তিনি বক্তব্য রেখেছিলেন, ওয়াজ করেছিলেন সেখানে। তো আমি কাতারের ধর্ম মিনিস্ট্রিতে আমি গিয়েছি, এবং যিনি প্রতিমন্ত্রী, যিনি সহকারী মন্ত্রী অথবা যাকে সচিব বলা যেতে পারে, এবং আগামী দিনে কিছুদিন পরে যিনি সম্ভবত কাতারের ফুল ধর্মমন্ত্রী হতে যাচ্ছেন, তার সাথে আমাদের দীর্ঘ কথাবার্তা হয়েছে। এবং কাতারের ডেভেলপমেন্ট মিনিস্টার, কাতারের শিক্ষা মন্ত্রণালয়, এরপরে এই সামিটের মধ্যে মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্রের সাথে, মরিতানিয়ার সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারপরে এই তুরস্কের যারা প্রতিনিধি ছিল, মুসলিম বিশ্বের আরো বিভিন্ন দেশ, এমনকি মুসলিম অনেক কান্ট্রির লোকদের সাথে আমরা ব্যাপক কথা বলার সুযোগ হয়েছে। তো আমি এখানে সিম্পল যে কথা বলতে চাই, আমার ভাইরা, আমি খুব ভয় পাই যে যে আই মাউন্ট আল্লাহ সুবহান ওয়া তাআলা, মানুষ কি ক্রিয়া প্রতিক্রিয়া করেছে এটা আমার দেখার বিষয় না কখনো, আমি এর পাত্তাও দিই না, এগুলো কথা পরিষ্কার। মানুষ আমাকে যদি খুব ভালো মনে করে, আমাকে সেলিব্রেট করে, মানুষ সেলিব্রেট করছে মানুষ আমাকে, তার মানে যে আমি ভালো হয়ে গেলাম তা না। আবার মানুষ যদি আমাকে নিন্দা করে, ঘৃণা করে, তার মানে যে আমি খারাপ হয়ে গেছি তা না। এই জন্য আপনি দেখবেন আমি যে ফেসবুক চালাই, অনলাইনে থাকি, আমি কখনো কৈফিয়তের ভাষায় আমি কথা বলি না। মানুষ আমাকে ভালো বললেও কিছু আসা যায় না, মানুষ আমাকে অনেক ভালো মনে করে, অনেক অনেক হিরো বানাতে চায় আমাদের, এগুলো আমার মধ্যে কোনো ফিলিংস তৈরি করে না, আলহামদুলিল্লাহ আমার সহকর্মীরা জানে। আবার মানুষ কখনো কোনো বিষয় আমার প্রচন্ড সমালোচনা করে, আমি সেটা দেখি এই সমালোচনাটা কি এটা শরীরের মানদণ্ড হচ্ছে কিনা। আমি নিজেই স্পষ্ট আপনাকে জানাতে চাই, মহান আল্লাহকে নামে শপথ করে বলতে চাই, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহ, আমি যে 3 দিন এই সম্মেলনে যুক্ত ছিলাম, আমি আল্লাহর ভয়ে তটস্থ ছিলাম, আমি আল্লাহর ভয়ে তটস্থ ছিলাম, আমি আল্লাহর ভয়ে। জনগণ আমাকে নিন্দা করে কি ক্ষতি করবে, আর জনগণ একটা বড় অংশ আমাকে সমর্থন করেছে, একদম বিরাট একটা অংশ। এটাকে তারা মনে করছে এটা কৌশলের কাজ, এটা যত কৌশল হোক, যত ইয়ে হোক, কিন্তু কুফফারদের একটা আয়োজন, এবং সেখানে যতই মুসলমানদের কন্ট্রিবিউশন থাকুক, সেখানে যতই মুসলিম পার্টিসিপেশন থাকুক, আমি বলছি কিছুক্ষণ পরে ষড়যন্ত্রের কথাগুলো। তো আমি এনভায়রনমেন্টগতভাবে অবশ্য আমি একটা ভয়ের মধ্যে ছিলাম যে এখানে আল্লাহর কোনো গজব আমার উপর আসে কিনা। আমি আল্লাহর গজবে তটস্থ ছিলাম, আমি ফেসবুকের প্রতিক্রিয়া আমি তটস্থ ছিলাম না, এটাকে খুব বেশি একটা আমার খুব বেশি গণ্য করার ইয়ে ছিল না। হ্যাঁ, আমি অবশ্য প্রশংসা করি ওই সমস্ত ভাইদের যারা দুঃখ পেয়েছেন এই জন্য যে শেখ হুজুর কেন জাতিসংঘে গেলেন। জাতিসংঘের মতো একটা কুফফারদের সংগঠন এবং মুসলিম বিশ্বের যে গণহত্যাগুলোর পিছনে জাতিসংঘের ইনডাইরেক্টলি তাদের ভূমিকা রয়েছে, তারা কোনোভাবে গণহত্যা বন্ধ করতে পারেনি, মুসলমানদের মুক্তির জন্য তারা কোনো রকমের কোনো এজেন্ডা তারা আনতে পারেনি। এবং জাতিসংঘের যে মূল্যবোধ, তার যে ভ্যালুস, তার যে ভিশন, তার যে অ্যাপ্রোচ, এগুলো আমরা সকলে জানি, যেগুলো ইসলামের সাথে অনেকগুলো যেগুলো সাংঘর্ষিক। এই জাতিসংঘের অন ইসলামিক স্ট্যান্ডের কারণে যারা মনে দুঃখ পেয়েছেন, এদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। যারা আমাদেরকে নসিহা দিয়েছেন, এই নসিহা আমাদের গ্রহণ করা উচিত। আমাদের অনেক সহকর্মীরা আমাদের ভাইদের সমালোচনা করেন যে ওনারা তৌহিদপন্থী হয়েও কেন শেখের সমালোচনা করছেন। এটা তারা নসিহা দিয়েছেন, তাদের এই কষ্ট পাওয়াটা এটা ঈমানের আলামত। তারা যদি কষ্ট না পেতেন, এটা নেফাকের আলামত ছিল এটা। কিন্তু কিছু লোক ছিল হিংসুক, এগুলো হচ্ছে মানসিক রোগী, এগুলো আমরা ভালো করলেও খারাপ, এগুলো আফগানিস্তান গেলে তখন বলবো এই জঙ্গি, ও তখন সেটা বলতো। এই লোকগুলোই এরা হচ্ছে একটা বাহানা পেয়েছে। জাতিসংঘ কেন কি আমাকে কেন গেলাম জাতিসংঘের ইয়েতে, এটা একটা ক্রিমিনালাইজ করতে হবে তাকে, এখন তার সম্মানহানি করতে হবে। এদেরকে আমরা কখনো পাত্তাও দিই। এরা হচ্ছে 3, 4, 5টা মানসিক রোগী আছে,
কমি অঙ্গনের এদিকে চিনেন, একসময় জিহাদের খুব কথা বলতো, পরে এসে আবার গণতন্ত্র ধ্বজাধারী। এরপর কিছু আছে মডারেট মুসলিমরা আছে। তো এটা কোনো বিষয় না। যারা আপনারা আমাদের অডিয়েন্স আছেন, আজকেও আমি কথাগুলো বলছি আপনাদের খুশি করার জন্য নয়, ওটাও না। এখানে অনেকে আমার কথাতে সন্তুষ্ট হবেন, অনেকে হয়তো নাও হতে পারেন, কিন্তু আমি যেটা সত্য, যেটা মনে লালন করি সেটা বলছি। আপনাদেরকে আমি বলছি, আপনারা এই জাতীয় কোনো বিষয়ে যাবার সময় অবশ্যই আল্লাহকে ভয় করবেন, আলেমদের সাথে পরামর্শ করবেন। আমি আল্লাহর ভয়ে ছিলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আমি এটা আলেমদের সাথে পরামর্শ করছি। মৌলানা মুজিব সাহেব এখানে জানেন, বিজ্ঞ আলেম, ওনারা তো এখানকার। আমি কাতারের সবচেয়ে বড় আলেম যিনি, শেখ মুয়াফি মোহাম্মদ আজব আল মুয়াফি, উনি সালাফি ঘরানার বড় মুত্তাকি আলেম, অনেক বড় মুত্তাকি আলেম। তিনি কাতারে আজকে প্রায় অনেক বছর ধরে কাতারে বসবাস করেন। কোটি হাজার কোটি মিলিয়ন টাকা তিনি মালিক হতে পারতেন, কিন্তু তিনি নর্মাল জীবন যাপন করেন। আপনারা ফেসবুকে হয়তো ছবি দেখেছেন, আমি এক সন্ধ্যায় একটা পার্কে গিয়ে ওনার সাথে আমি কথা বলতেছিলাম। আমি ওনার কাছে পেশ করেছি যে আমার জাতিসংঘের এই মিটিংয়ে সম্পৃক্ত হওয়া ঠিক হবে কিনা, কিনা। উনি উত্তর দিয়েছেন যে তুমি এদের সমালোচনা বাইরে থেকে করার চেয়ে তাদের ভিতরে গিয়ে তাদের যে ভিতরের যে পরিকল্পনাগুলো দেখে যে অভিজ্ঞতা তোমার অর্জন হবে, এটা তোমার বয়ানকে আরো শক্তিশালী করবে। উনি এটা বলেছেন এবং সেটাই হয়েছে। আমি আবারও আপনাদেরকে বলতে চাই যে আমি কিন্তু কাতারে গিয়েছি, আমার উদ্দেশ্য কাতার যাওয়া, কাতারটাকে একটু বিজয় করা। এবং বাংলাদেশের এই গভর্নমেন্ট যারা মনে করে সেকুলাররা ছাড়া মোল্লারা দেশ গ্রহণ করতে পারে না, আমি একটা কথা একটু কিছু বর্ণনা করলে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমাদের কাছে পদ প্রদীপের কোনো খাস নেই, কিন্তু আমি সেকুলারদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি যদি কোনো মিনিস্ট্রির পদে থাকতাম, এমনকি কোনো প্রতিমন্ত্রীর পদে যদি আমি থাকতাম, এমনকি আমি যদি কোনো সচিব মর্যাদা কোনো দায়িত্ব আমি থাকলে, আমি বাংলাদেশকে বিদেশি এই বিনিয়োগ এনে এই বাংলাদেশের চেহারা পাল্টাতে পারবো 3 বছরের ভিতরে। আমি আরব দেশ থেকে ওই যোগাযোগগুলো আমাদের ওই আলহামদুলিল্লাহ, এটা গর্ব করতে চাই না। আমরা দেখছি, আমরা কাতারে বাংলাদেশকে কেউ চিনে না, মানে বিশেষ করে বাংলাদেশ সরকারকে কেউ চিনে না, পাত্তাও দেয় না তারা। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের চেয়ে আমরা ব্যক্তিগতভাবে অনেক সম্মান পেয়েছি, অনেক প্রোটোকল পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ সাহেবদের কাছে। অবশ্যই আমি বাংলাদেশ এম্বাসেডারকে আমি জানিয়েছি যে আপনারা আমাদের এগুলোকে ব্যবহার করেন, আপনারা মিটিং করেন। আমি ওখান থেকে আমাদের ধর্ম মিনিস্টারকে ফোন দিয়েছি, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে, আমি দায়িত্বশীলদের সাথে, আমি আমাদের এই এখানকার মিনিস্টারের সাথে আমি কথা বলে দেওয়ার চেষ্টা করছি আমি এখানে। তো এটা আমি এই সেকুলারদেরকে বলছি, আপনাদেরকে না। যারা মনে করে যে বাংলাদেশটা আমেরিকান পন্থা ছাড়া আগাবে না, বাংলাদেশটা ভারত পন্থা ছাড়া আগাবে না, বাংলাদেশটা চীনের সাথে সম্পর্ক ছাড়া আগাবে না, আমরা তাদেরকে বলতে চাই, আমরা যদিও দায়ী, কিন্তু পলিটিক্যাল লিডারশিপের এই মেজাজটাও আমাদের মধ্যে আছে। তবে এটা খুবই পিচ্ছিল পথ, পিচ্ছিল পথ। আমি আপনাদেরকে বলবো দাওয়াতে থাকেন, লিডারশিপের জায়গায় গেলে অনেক কিছুর সাথে আপনার মিশ্রণ হয়ে যাবে। এই জন্য এটা প্রচন্ড যারা মুত্তাকি তারা ছাড়া কেউ যেন ওই পথে যেন না যায়। আমাকে দেখে আপনারা সব বিষয় আমাকে ফলো করবেন না, আমার দাওয়াতি বিষয়টাকে ফলো করবেন। আমার লিডারশিপের যে বিষয়টা আছে এটা আমি সবাইকে এখানে পাঠাবো না। এখানে যারা এই জোয়ারের মধ্যে নিজেকে টিকিয়ে রাখতে পারবে তারাই। আমার সাথে একজন মেজর জেনারেল ছিলেন, অবসরপ্রাপ্ত, আলহামদুলিল্লাহ। আমি মনে করেছিলাম এরা প্রগতিশীল, আমি মনে করেছিলাম উনি এই কাতারের এবং জাতিসংঘের মিটিং এ গিয়ে উনি নিজেকে হ্যাপি মনে করবে। আলহামদুলিল্লাহ উনি দেখলাম যে আমার চেয়ে আরো ইমানদার, উনি ওখানে জাতিসংঘের মিটিং এ বসেই তাদের তিনি ক্রিটিসাইজ করতেছেন এবং বিভিন্ন ছোট্ট ছোট্ট যেগুলো হচ্ছিল, যে এই সেমিনার গুলো, কর্মশালা গুলো, এখানে বারবার হাত দিচ্ছিলেন এইভাবে প্রতিবাদ করার জন্য যে আমরা তোমাদের এই নেগেটিভকে আমরা ইয়ে করি না, আই হ্যাভ কাউন্টার নেগেটিভ। আমাদের এখানে কিন্তু কাউন্টার কিছু বক্তব্য আছে এখানে, এটা বারবার থামাচ্ছিলেন, কথা বলতে চাচ্ছিলেন ওনারা, এবং আমরা কিন্তু সেখানে আমাদের অবস্থানটাকে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্নভাবে। তো যাই হোক, এই জায়গাগুলো বড় পিচ্ছিল পথ। আমরা কি নিয়ত নিয়ে গিয়েছি সেটা আল্লাহ পাক জানেন। এখন অনেকে বলবে যে আপনারটা হইলে কৌশল আর অন্যদেরটা হলে সেটা গণতন্ত্র হয়ে যায়, আপনি করলে সেটা কৌশল। আলহামদুলিল্লাহ এটা আমরা বলতে পারবো আমাদের ইমানি জায়গা থেকে। অন্যরা কি করতেছে, অন্যরা গিয়ে সেটাকে হালাল করতেছে, আমরা গিয়ে সেটাকে কিন্তু হালাল করি নাই। আমি আবারও বলছি যে আমাদের উদ্দেশ্য ছিল কাতারে যাওয়া, আমাদের উদ্দেশ্য কিন্তু জাতিসংঘকে উদ্দেশ্য করেই একমাত্র সেখানে গিয়েছি, ব্যাপারটা সেটা না। ওইটা একটা অপরচুনিটি ছিল, ওইটাকে আমরা ব্যবহার করেছি। আমার ভাইয়েরা, আমাদের সবসময় নেফাকের ব্যাপারে ভয় থাকতে হবে, আমাদেরকে মোনাফেক হওয়ার ব্যাপারে আমাদের ভয় থাকতে হবে। আমি বারবার এই সময়টুকুতে 3 দিনের যে সফর ছিল, এই সফর আমি খুব ভয় পেয়েছি। আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে মোনাফেক হিসেবে তুমি আমাকে কি করিও না, তাদের জমাতবদ্ধ আমাকে করিও না। এই ভয়ের মধ্যে আমি ছিলাম। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই
ইসলামী দাওয়াতের ফাংশন করতে গিয়ে অবশ্যই নেফাকের ভয়ে আমাদের তটস্থ থাকতে হবে, এবং যে ইজতিহাদগুলো আমরা করে থাকি এখানে ভুল হয়ে থাকলে আল্লাহ পাক ক্ষমা করুন, আর এখানে ঠিক হয়ে থাকলে আল্লাহ পাক এটার উপর সওয়াব দিবেন। আপনি ইজতিহাদ করে কোনো ভুল করতে পারেন, কিন্তু আপনি নেফাকের মধ্যে আপনি যেতে পারেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেটা তৌফিক দান করুন।